ঐকমত্যের ভিত্তিতে আগামী দিনের পথরেখা তৈরি লক্ষ্য জানালেন আলী রিয়াজ। আলোচনার সাময়িক বয়কট বিএনপির। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কোন্দলে না জড়ানোর আহ্বান মির্জা ফখরুলের। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোয় উদ্বেগ। ভোট অনুপাতে সংসদে উচ্চ কক্ষ চায় এনসিপি। মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা নাহিদের। আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। সাবেক প্রক্টর সহ ৬ আসামির হাজিরা। বিমান বিধ্বস্তে মাইলস্টোনের আরেক শিক্ষার্থীর মৃত্যু। ২ অগাস্ট পর্যন্ত বন্ধ দিয়াবাড়ি ক্যাম্পাস কাউন্সেলিং সেন্টার চালু। টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে নারী নিখোঁজ। ১৪ ঘন্টার তল্লাশিতেও মেলেনি সন্ধান। কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ। এবং ১৫% শুল্ক চুক্তি সই করে বাণিজ্য যুদ্ধ এড়ালো ইইউ। যুক্তরাষ্ট্র $৭৫০ বিলিয়ন জ্বালানি কিনবে ইইউ। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানজিয়া চৌধুরী। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যক্তির কোনো বিষয় নেই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন ইউএস প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওখানে 2 বারের বেশি একজন ব্যক্তি প্রেসিডেন্ট থাকতে পারেন না, বিকজ তিনি হচ্ছেন ব্যক্তি। আর পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট এটা হচ্ছে একটা কালেকটিভ ফাংশন, জয়েন্ট লায়াবিলিটি। সেই জন্য যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার পরের দিন আরেকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে পারে সেই দল। তারপরেও আমরা বাংলাদেশের অতীত তিক্ত ইতিহাসকে স্মরণে রেখে যাতে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠিত না হয়, সেই জন্য আমরা কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, সেই প্রস্তাব আমি দিয়েছি হাউসে। আপনারা দয়া করে অ্যাকসেপ্ট করেছেন, কালকে সেটা ডিক্লেয়ার করছেন। তখন একটা কন্ডিশন দিয়েছিলাম যে নির্বাহী বিভাগকে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার কর্তৃত্ব এমনভাবে খর্ব করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সবসময় একটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি নির্বাহী বিভাগ প্রভাবিত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে নিয়োগ করবে? অবশ্যই না। আমরা বলেছি সেই রকম আইন প্রণয়ন করি আমরা। এখন যেমন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখনো বহাল আছে কোটার ওপরে, সেটা এখনো আপিল হয় নাই। শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে শেখ হাসিনার কোটার বিরুদ্ধে, সেই কোটার সিস্টেম 56% কোটার কারণে, এবং মুক্তিযোদ্ধা কোটার নামে একটা বিতর্কিত কোটার নামে, আর কি আমি বিতর্কিতই বলবো, সেখানে মুক্তিযোদ্ধা তার সন্তান পর্যন্ত এইভাবে যেতে যেতে কোথায় গিয়েছে তার কোনো সীমারেখা নাই। সেইভাবে এই কোটাটা অনেকটা তার দলীয় ছাত্রলীগের কোটা হিসেবে পরিণত হয়েছে, এবং রেজাল্ট বেরোনোর পরে স্ক্রুটিনি হতো কে কোন পার্টির, কার ছেলে, তার বাবা কি করে ইত্যাদি। এখন তো সেই পরিস্থিতি নেই, কোটাও নেই। কোটার একটা নির্ধারিত সীমারেখা আছে 7% সম্ভবত, এবং কিছুটা রাখা উচিত বলে সবাই মনে করেছে যে ডিসেবলদের জন্য এবং পিছিয়ে পড়া সমাজের গোষ্ঠীর জন্য, যারা ব্যাকওয়ার্ড সোসাইটি, এবং নারীদের ক্ষেত্রে এখন বোধহয় রাখে নাই খুব সম্ভবত। তবে যেটা 5% রেখেছে মুক্তিযোদ্ধা কোটা, সেটাও আরো স্ক্রুটিনি হওয়া দরকার বলে আমরা মনে করি। স্বাধীনতার 54 বছর পরে সেই কোটার অপব্যবহার কেন হবে, এবং সেটা নির্ধারণ করতে হবে। যে দেশে মুক্তিযোদ্ধার তালিকাই ঠিক নাই, প্রতিনিয়ত বোমা মুক্তিযুদ্ধ, এবং সেক্রেটারি লেভেল পর্যন্ত বেরোচ্ছে, মন্ত্রী লেভেল পর্যন্ত ওই বোমা মুক্তিযুদ্ধ বেরোচ্ছে, সেই জায়গায় এগুলার অপব্যবহার হবে। যাক, সেই লম্বা আলোচনা, সেটা আমরা আইনে করে এমনভাবে এটাকে আমরা ফাংশনাল করি যাতে করে ক্ষেত্রমতে সেটা আবার সংশোধন করা যায়, পরিবর্তন করা যায়। একবার যদি সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, সেটা সংবিধান সংশোধন খুব দুরূহ ব্যাপার, এবং সেটা আমাদেরকে প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। আর অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বলছেন, সেই প্রতিষ্ঠানের মধ্যে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের কোনো বিষয় নিয়ে গিয়ে আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বিতর্ক এসছে? ইনফ্যাক্ট এই প্রতিষ্ঠানটা তো কনস্টিটিউশনেই অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল না।
এটা একটা জেনারেল সার্ভিসের মতোই থাকা উচিত ছিল। সেটার জন্য আপনারা অনেকে আলোচনা করতে পারেন। তারপরে রইল ন্যায়পাল। ন্যায়পালের বিধান তো সংবিধান অলরেডি আছে, কিন্তু বাংলাদেশে এই পর্যন্ত ন্যায়পাল আইন প্রণয়ন করার পরেও একবার 1981, তারপরে আরেকবার কত হয়েছে 2000 কত সাল আমার মনে নেই, সেই আইনগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনের আপনাদের সাথে আলোচনা করেছি যে এই আইনকে এমনভাবে যুগোপযোগী করা উচিত এবং ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা উচিত, তার পাওয়ার ফাংশন কি হবে এগুলো ডিটেইল করে সেই আইনটাকে আমরা যুগোপযোগী করি। কিন্তু মাথায় রাখতে হবে, আমরা একদিকে সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে বিরোধী দলের সদস্যদের জন্য প্রায় 1/3 বেশি ইম্পর্টেন্ট স্থায়ী কমিটিগুলো সহ এগুলো ঐকমত্য হয়েছে যে বিরোধী দলের সদস্যদেরকে সভাপতিত্ব দেয়া হবে। সেইখানেও একবার গভর্নমেন্টের জন্য এটা চেক অ্যান্ড ব্যালেন্সের কাজ করবে। আবার ন্যায়পালের প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায়পালের সেক্রেটারিয়েট এবং ন্যায়পালের পাওয়ার ফাংশন ডিটেইলিং করার মধ্য দিয়ে তাকে কি কি অথরিটি দেওয়া হবে তার মধ্য দিয়ে আরো একবার গভর্নমেন্টের ফাংশনের স্ক্রুটিনি হওয়ার এবং বিভিন্ন কর্মচারী কর্মকর্তা মন্ত্রণালয় সমস্ত বিভাগের সব বিষয়ে ওভারসাইট করার একটা ক্ষমতা ওখানেও দেয়া হচ্ছে। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা, আমরা সরাসরি সেখানেই ছিলাম। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে নির্বাহী ক্ষমতাকে খর্ব করা হচ্ছে এমন অভিযোগে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। এ নিয়ে হাউসে আলোচনার মধ্য দিয়ে সমাধান চায় জামায়াত। আর বিএনপির বয়কট অপ্রত্যাশিত বলছে এনসিপি। বিএনপি ছাড়া ঐকমত্যের চেষ্টা এগুবে না বলে শঙ্কা রাজনৈতিক দলগুলোর। এদিকে ঐকমত্যের ভিত্তিতে ঐতিহাসিক দলিল করার আশা জানান আলী রিয়াজ। সাইফুল রিপনের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। আলোচনার শুরুতেই পূর্ব ঘোষণা অনুযায়ী সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের ইস্যুতে কমিশনের দেয়া প্রস্তাবনা নির্বাহী ক্ষমতাকে অতিরিক্ত দুর্বল করবে দাবি করে এই পর্ব বয়কট করে বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে সেই বিষয়ে আমরা একমত নই। বিএনপির বয়কটের পরও আলোচনা আরও 15 মিনিট চলতে থাকে। তবে হঠাৎ করেই ফরেন সার্ভিস একাডেমির ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বৈঠকের বিরতি দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এই বিপদটা নেওয়া যাবে না। বৈঠক থেকে বের হয়ে আলোচ্য ইস্যুতে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। দলীয়করণ, দুঃশাসনের যে জায়গাটা, এটা অন্যতম একটা মৌলিক জায়গা। এই মৌলিক জায়গাতে অবশ্যই সংস্কার হতে হবে। এই মৌলিক জায়গায় সংস্কার না হলে আবারও দলীয়করণ হবে। পিএসসি কে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। আর আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি এটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে। বিএনপিকে ছাড়া ঐকমত্য কমিশনের আলোচনার অগ্রগতি নিয়ে শঙ্কা জানান রাজনৈতিক দলের নেতারা। বিএনপিকে বাদ দিয়ে তো কোনো আলোচনা হতে পারে না, বরং আপনারা একটা সময় নেন, সময় নিয়ে আলোচনা করে আপনারা আবার বিএনপি সহ আলোচনা করেন। এভাবে আলোচনা চলতেছিল আর কি। আবার বিএনপি আসতে তবে আমরা মনে করি যে আপনার নির্বাহী বিভাগকে একদম হাত পা বেঁধে দেওয়ার যে প্রবণতা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে। প্রায় আধা ঘন্টা বিরতির পর দুপুর 1:45টার দিকে ফের শুরু হয় বৈঠক। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন্দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন।
সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, অবাধ ও ঐক্যমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে এ নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত। সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাত বা পিআর পদ্ধতি অনুসারে হতে হবে, আসন অনুসারে হবে না। এমন ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে জামালপুরে জেলা পরিষদ ডাক বাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। জানান, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হয়েছে। বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনায় উচ্চকক্ষ ছিল। ঐকমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে বলেও জানান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। প্রথম থেকে আলোচনা ছিল, বিএনপি সহ বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, যা আসনের অনুসারে হওয়া যাবে না। মানে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসে। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যায় মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। এর আগে সকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 আসামির উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুরু হয় শুনানি। এদিকে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 7 অগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশে দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেফতার 3 জনকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 2।
যে ৩০ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিল, বাকি ২৪ জন পলাতক। ২৪ জনের পক্ষে ৪ জন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল ইতিপূর্বেই দিয়েছিলেন, তারা উপস্থিত ছিলেন। ৬ জন উপস্থিত আসামির পক্ষে লয়ার ছিলেন। আজকে শুনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রবণের দিন ধার্য হয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত 1:45 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীতে পড়ালেখা করত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, আয়ানের শরীরের 40% দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হয়েছে। যুদ্ধ বিমান বিধ্বস্তের ক্ষত চিহ্ন দেখতে আজও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভিড় করছেন অনেকে। সবার চাওয়া আর যেন এমন দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। এদিকে 5% কম দগ্ধ হওয়া আহত শিশুদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিতে সপ্তাহব্যাপী মেডিকেল ক্যাম্প বসিয়েছে বিমান বাহিনী। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। 2 আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে একাডেমিক কার্যক্রম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন নাইম আফসান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 8ম দিনেও ঘটনাস্থল দেখতে আশপাশ ও দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। যুদ্ধবিমান আশ্রয় পড়ার স্থান ও ভবনের ক্ষতচিহ্ন দেখে নিদারুণ এ দুর্ঘটনায় মর্মাহত আগতরা। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে এমন ব্যবস্থা চান তারা। এতগুলা বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, আল্লাহর কি বের রহমত, বিমানটা যদি মাঠে পড়তো তত বাচ্চাগুলো মারা যেত না। আমাদের খারাপ লাগতেছে যে এতগুলো বাচ্চা মারা গেছে এরকম ভাবে, আমরা দুঃখ প্রকাশ করতেছি। বাচ্চাগুলোর কথা মনে হলে, আমার 2টা নাতি আছে ছোট, মনে হলে চোখ দিয়ে এমনি বনে বলে। এদিকে সোমবার সকাল থেকে 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী 5% কম দগ্ধ হয়েছে তাদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিচ্ছে বাহিনীটি। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে 7 দিনের একটা মেডিকেল কার্যক্রম, মেডিকেল ক্যাম্পেইন মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিচালনা করব। আজকে থেকে এটা শুরু হলো। আজকে আমরা সকাল 8টা থেকে শুরু করেছি। প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত আমাদের এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 আগস্ট পর্যন্ত। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। গেল 27 ফেব্রুয়ারি গভীর রাতে বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে 2 জনের প্রাণহানি দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অ্যান্ড ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে অর্গানাইজ ক্রাইম উত্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিশেষ পুলিশ সুপার আব্দুর রহমান। বলেন, বিয়াম ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দিতেই পরিকল্পিতভাবেই পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ঘটনার মূল পরিকল্পনাকারী প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও তার ভাড়াটের সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নিহত আব্দুল মালেক ও ফারুকও জড়িত ছিল বলে জানান তিনি। এই ঘটনায় হাতিরঝিল থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল রহস্য উদ্ঘাটন করে পিবিআই। প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত উপনীত হয় যে এটি এসি বিস্ফোরণ জনিত নয়। এসি যদি ব্লাস্ট করতো তাহলে এসির আউটডোরটা সঠিক আছে, এসি আউটডোরে কোনো ক্ষতি হয়নি। অন্য কোনো কিছু ছিল কিনা সেই জন্য আমরা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য একটা রিপোর্ট পাঠিয়েছি। আগামীকালকে সম্ভবত রিপোর্টটা আমরা পেয়ে যাব। সোমবার সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরী। রাস্তাঘাট জুড়ে থই থই পানি, ডুবেছে অলিগলি, বাসাবাড়ি সহ দোকানপাটও। নালা নর্দমার দুর্গন্ধময় পানিতে ঘরবন্দি বাসিন্দারা। এজন্য সিটি কর্পোরেশন ও সিডিএ কে দুষছেন তারা। আর জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন।
AKM নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। মৌসুমী বায়ুর প্রভাবে রোববার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে দুর্ভোগ নেমে আসে বন্দরনগরী চট্টগ্রামে। কোমর সমান পানিতে তলিয়ে যায় নগরীর অধিকাংশ এলাকা। শহর জুড়ে থই থই করে নালা নর্দমার দুর্গন্ধময় পানি। নগরী জুড়ে তৈরি হয় যানজট। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,387 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে 2টি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, একটি পানি উন্নয়ন বোর্ড এবং অপরটি সিটি কর্পোরেশন। কিন্তু এরপরও সুফল পাচ্ছেন না নগরবাসী। এজন্য সিডিএকে দুষছেন সাধারণ মানুষ। আমার চ্যালেঞ্জার পাইপ মানে কি বলবো, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে, এরকম অবস্থা। মানুষ মনে করেন সব ওখানে 2 জন পরিয়ে গেছে, মানে যে পানি জ্বালার রোড কোনটা, ড্রেন কোন, নালা কোনটা তা বুঝতে পারতেছে। পানিতে তো ডুবে আছি। দোকানে দেখেন প্রতিটা দোকানে আমাদের কত কি পরিমাণ ক্ষতি হচ্ছে। এদিকে জলজট কবলিত নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের মেয়র। এ সময় তিনি পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেন। নগরীতে জলজট তৈরি হওয়ার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএকে অভিযুক্ত করে মেয়র বলছেন, দ্রুত যাতে পানি নেমে যায় এজন্য সিটি কর্পোরেশন কাজ করছে। 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। সিটি এলাকার 57টি খাল খনন এবং সংস্কারের পাশাপাশি নগরীর 1006 কিলোমিটার নালা নর্দমা পরিষ্কার সহ ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের দাবি নগরবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, চট্টগ্রামে জলবদ্ধতার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক পায়েল। পায়েল, আসলে এখনকার জলবদ্ধতার মানে অবস্থা কেমন দেখছেন এবং জনদুর্ভোগ আসলে নিশ্চয়ই অনেক বেড়ে গেছে, কি অবস্থা দেখছেন সেখানকার আশেপাশে মানুষজন কি বলছে এই নিয়ে? যদি যেমনটি বলছিলেন প্যাকেজে দেখতে পেয়েছি আমরা চট্টগ্রামে গতকাল থেকে বৃষ্টি ছিল থেমে থেমে, কিন্তু সকাল 9টা থেকে টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় একেবারে কোমর সমান পানি উঠেছে আমরা দেখতে পেরেছি। তবে এখন কিছুটা বৃষ্টি থেমেছে দেখতে পাচ্ছি। চট্টগ্রামের মোড়, চকবাজার, কাতালগঞ্জ এইসব জায়গায় খুব পানি, কোমর সমান পানি আসছে, পানি উঠে গেছে এমনটাই আমরা দেখতে পেয়েছি। এখন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পানি দেখা যাচ্ছে, জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে নগরবাসী একটু বিপাকে পড়েছে। সকালবেলা যেহেতু স্কুল কলেজ এসবে পরীক্ষা চলছিল, তাদের স্কুলে পৌঁছাতে একটু ভোগান্তি হয়েছে, সেই সাথে যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহনের সংকট ছিল, এই ভোগান্তি তো করেছে নগরবাসী। তবে গত বছরের তুলনায় এবছর জলবদ্ধতা কিছুটা কম রয়েছে। নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং যৌথ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করে যাচ্ছেন। সাথে সাথে সকাল থেকে জলবদ্ধতা সৃষ্টির সাথে সাথেই কিন্তু মেয়র পরিদর্শনে নেমেছেন এবং ঘন্টা খানেকের মধ্যে কিছুটা ব্যবস্থা নিয়েছেন এবং তিনি বলছেন আরো উন্নয়নের কাজে আরো ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই কিছুদিনের মধ্যে এর সুফল পাবে এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের যে জলবদ্ধতা সৃষ্টি রয়েছে, চট্টগ্রামের ভারী বৃষ্টিতে এই সকাল থেকে এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে দেখা যাচ্ছে। এই আমাদের সহকর্মী আজিজুল হক পায়েল যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। গাজীপুরের টঙ্গীতে খোলা ড্রেনে পড়ে এক নারী সেলসম্যান নিখোঁজ রয়েছেন। রোববার সকাল 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ 16 ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি ওই নারী। স্থানীয় ও নিহতের স্বজনদের দাবি, প্রশাসনের গাফিলতিতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নজরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। রোববার রাত 9:30টা হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত তাসনিম সিদ্দিকী জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত 1:30টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে সোমবার সকাল 8:30টা থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়। অভিযানে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। স্থানীয়রা বলছেন, ম্যানহোলটি দীর্ঘদিন ঢাকনাবিহীন থাকলেও এটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতাল, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা বলে তাদের দাবি। ও এখানে আসছিল ইম্পেরিয়াল হসপিটালে, হুসেন মার্কেটের ওই হসপিটালে ডক্টর ভিজিট করতে, তো ভিজিট করে যাওয়ার সময় এই ঘটনা। কিন্তু যেটা হয়েছে এটা অবশ্যই আমি মনে করি সিটি কর্পোরেশন অথবা এই হসপিটাল কর্তৃপক্ষ এর দায়ভার নিতে হবে। নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তাসনিমের স্বজনরা। কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তারা। অনেকেই তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করে, তো এক পর্যায়ে আমরা ওখানে সামনে একটা স্ল্যাব অনেকের সহায়তা সরাই আমরা এখান থেকে উঠানোর চেষ্টা করি, কিন্তু তাকে পাই নাই। তো স্রোতের ভিতরে একটা মানুষ পড়ে গেলে থাকারও তো কোনো সিস্টেম না, বৃষ্টি হইলে দেখাও যায় না এই স্রোতের ওখানে। কিছুদিন আগেও একটা লোক মহিলা এখানে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় এটি পানিতে ভরপুর হয়ে গেছে। সিটি কর্পোরেশনের সহায়তায় ড্রেনের ঢাকনা পর্যায়ক্রমে উঠিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তারা। আমরা রাত্রি 1:40 ঘটিকা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে, তারপরে স্থগিত করি এবং আজকে সকাল থেকে আবার সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে, আমরা শেষ পর্যন্ত দেখে থাকি। নিহত তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুরে 10 নং সেক্টরে থাকতেন। তিনি ঔষধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিং এর সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত নিয়ে ব্রিফ করছে বিমান বাহিনী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিশেষ দোয়ার আয়োজন করে। এছাড়াও গত 26শে জুলাই 2025 শনিবার পিয়ার সায়েন্স কলেজ ঢাকা, পিয়ার সায়েন্স কলেজ কুর্মিটোলা এবং অন্যান্য সায়েন্স কলেজের মাধ্যমে শিক্ষক মণ্ডলীদের সমন্বয়ে দুটি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের শোক বার্তা পৌঁছে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। পরিশেষে আমি উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব জাতির এই শোক সন্তপ্ত সংকটকালীন মুহূর্তে সকলের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। যেখানে অপসংবাদ ও গুজব প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই প্রশংসার দাবিদার। আসুন এই কঠিন সময়ে আমরা সবাই একযোগে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের প্রেস ব্রিফ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জন্য প্রস্তুত থাকব এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন। দর্শক, মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত নিয়ে ব্রিফ করছিলেন বিমান বাহিনী। আমরা সরাসরি সেখানেই ছিলাম।